হ্যালো ভিউয়ার্স, অচ্যুতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার্সে 6 সেমিস্টারে পড়ছো, তোমাদের যে ডিএসসি B3 পেপারটি রয়েছে জাপানের ইতিহাস, এই পেপারটির সিলেবাস নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিও ক্লাসে। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3, এখানে এই ডিএসসি B3 পেপারটির নাম জাপানের ইতিহাস। এই জাপানের ইতিহাসের যে সিলেবাসটা রয়েছে সেই সিলেবাস নিয়ে আমি এখন তোমাদের সামনে ডিসকাস করব। দেখো, এই জাপানের সিলেবাস ছাড়াও তোমাদের যে আরো অন্যান্য পেপারগুলো রয়েছে, যেমন CC 13, 14, ডিএসসি A3 বাংলাদেশের ইতিহাস, এই তিনটি পেপারের সিলেবাস নিয়ে আমি ইতিমধ্যে আলোচনা করেছি, সাজেশন দিয়েছি এবং সাজেশনের বেশিরভাগ প্রশ্নের উত্তর কিন্তু আমি চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি। এখন আলোচনা করছি জাপানের ইতিহাস নিয়ে। তা জাপানের ইতিহাসের উপরে যে সিলেবাসটা তোমাদের রয়েছে তা নিয়ে আমি ইতিপূর্বে একটি ভিডিওতে আলোচনা করেছি, আমরা একবার সেই ভিডিওটা দেখে নেব। পেপারটি হচ্ছে ডিএসই B3, এখানে পেপারটির নাম আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস বা জাপানের ইতিহাস। এখন এই জাপানের ইতিহাস 1868 থেকে 1945 পর্যন্ত, মানে প্রায় 77 বছর, 77, এই 77 বছরের জাপানের ইতিহাস এখানে পড়তে হচ্ছে। সেই দিক থেকে দেখতে গেলে সিলেবাসটা কিন্তু সংক্ষিপ্ত, বেশি বড় নয়। 77 বছরের ইতিহাস পড়তে হবে জাপানের উপরে। এখন এই পেপারটিতে তোমাদের তিনটি টোটাল ইউনিট আছে, তিনটি ইউনিট। তো এখানে যেটা দেওয়া আছে এটি প্রথম ইউনিট, দেখো ফার্স্ট ইউনিট। এই ইউনিটটির নাম সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ। তা সামন্তবাদ, সামন্তবাদ বলতে জাপানে আগে সামন্ততন্ত্র ছিল, মানে জমিদারি প্রথা ছিল। সেই জমিদারদের বলা হতো ডাইমিও। এখন এই জমিদাররাই দেশের ক্ষমতা তারা কুক্ষিগত করে রেখেছিল এবং এদের উপরে ছিল সম্রাট। কিন্তু সম্রাটকে পরিচালনা করতেন সম্রাটের যিনি প্রধানমন্ত্রী, তাকে বলা হতো শগুন। সেই শগুন ধীরে ধীরে জাপানের সমস্ত ক্ষমতা নিজের হাতে নেয় এবং সম্রাটকে পুতুলে পরিণত করে। সম্রাট নামমাত্র একজন শাসকে পরিণত হন এবং সমস্ত ক্ষমতা চলে যায় এই শগুনদের হাতে। ফলে এই শগুনরাই শাসন ক্ষমতায় প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করে এবং তারাই শাসন ব্যবস্থাটাকে পরিচালনা করে নিজেদের হাতে। একের পর এক শগুন আসে, শগুনের পুত্র আবার শগুন হয়, তার পুত্র আবার শগুন হয়, এইভাবে কিন্তু চলতে থাকে প্রায় 600 বছর। এই শগুন তন্ত্র জাপানে কিন্তু রাজ করেছিল। হ্যাঁ, এই শগুনদের এই যে শাসন ব্যবস্থা, এটাকে বলা হয় শগুন তন্ত্র। 1200 সাল থেকে এই শগুন তন্ত্রের শাসন শুরু হয় এবং এই 1868-তে গিয়ে শেষ যিনি শগুন ছিলেন সেই যোশিনোবু, তার পতন ঘটে। তিনি স্বেচ্ছায় তার সিংহাসন বা তার ক্ষমতা সম্রাটের হাতে দিয়ে দেন, দিয়ে নিজে স্বেচ্ছায় তিনি অবসর গ্রহণ করেন। এই ঘটনাটি ঘটে 1868 সালে। ফলে এই যে দীর্ঘদিনের যে ইতিহাস, প্রায় 600 বছরের ইতিহাস, এই ইতিহাসটা কিন্তু তোমাদের এই সিলেবাসে নেই। মানে শগুনতন্ত্র সম্পর্কে তোমাদের পড়তে হচ্ছে না, কিন্তু শগুনতন্ত্রের পতন কবে হচ্ছে? 1868 সালে চূড়ান্ত পতন হচ্ছে। কিন্তু এই পতন তো আর একদিনে হয়নি, দীর্ঘদিন ধরে কিন্তু এই শগুনতন্ত্রের মধ্যে নানা রকম দুর্বলতা দেখা দিয়েছিল। বিশেষ করে অর্থনৈতিক সংকটই ছিল প্রধান কারণ। শগুনতন্ত্রের এই পতন কিন্তু তোমাদের পড়তে হয়। তা আমাদের যেখানে মূল আলোচনা ছিল সেটি হচ্ছে সামন্ততন্ত্র। তা জাপানে ছিল সামন্তবাদ, মানে জমিদারি ব্যবস্থা, এবং এই জমিদারদের বলা হতো ডাইমিও। এবং জমিদারদের যে নিজস্ব যে সেনাবাহিনী বা লেঠেল বাহিনী ছিল তাদেরকে বলা হয় সামুরাই। তাই এই সামুরাইদের সাহায্যে এই ডাইমিওরা দেশের ক্ষমতাকে পরিচালনা করতেন। আর এই ডাইমিওদের প্রধান যিনি ছিলেন তিনি ছিলেন কিন্তু এই শগুন। শগুন ছিলেন প্রধান ডাইমিও আর তার নিচে ছিল অসংখ্য ডাইমিও। এই শগুনতন্ত্রের পতনের সাথে সাথে সামন্ততন্ত্রেরও পতন হচ্ছে এবং সামন্ততন্ত্রের পতনের ফলে সেই জায়গায় পুঁজিবাদ, মার্কেন্ট, মানে যে অর্থনীতির যে ব্যাপারটি পুঁজিবাদ, তার কিন্তু উত্থান ঘটছে। ইউরোপের প্রেক্ষাপটেও আমরা দেখেছি যে ইউরোপে দীর্ঘদিন সামন্ততন্ত্র ছিল এবং সেখানে সামন্ততন্ত্রের পতন ঘটে এবং সেখানে পুঁজিবাদের উত্তরণ ঘটে। এই সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের উত্তরণ, একটা যুগ সন্ধিক্ষণ বলা হয় এটাকে। তো জাপানের ক্ষেত্রেও কিন্তু এটা ছিল, এই সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ। এইটা হচ্ছে তোমাদের এই ইউনিটের মেন যে টাইটেল, সেই টাইটেলটি হচ্ছে সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ। এর ভিতরে অনেকগুলি সাব মডিউল আছে, এই মডিউলগুলো হচ্ছে
সব কিন্তু এই সামন্ততন্ত্র থেকে পুঁজিবাদের ভিতরেই এই বিষয়টি রয়েছে। তো এখন দেখো মডিউলগুলো কি আছে একবার আমরা দেখে নিই। দেখো প্রথম কয়ে আছে টোকুগাওয়া শোগুন তন্ত্রের সংকট। টোকুগাওয়া মানে জাপানের যে এখন বর্তমান রাজধানী টোকিও। তা টোকিওতে শগুনেরা রাজধানী বানিয়েছিল। জাপানের যিনি সম্রাট তিনি আলাদা জায়গায় থাকতেন, আর শগুনরা যেহেতু নিজেদের মতো শাসন পরিচালনা করতেন জাপানে, তাই তারা টোকুগাওয়া মানে টোকিওতে তারা কিন্তু শাসন কেন্দ্র বা রাজধানী স্থাপন করেছিলেন। তাই বলা হয় টোকুগাওয়া শগুনতন্ত্র। এখন এই শগুনতন্ত্রের পতন ঘটছে, সে পতনের কারণটা কি, তার সংকট কেন ঘনিয়ে আসছে, এটি একটা প্রশ্ন, বড় প্রশ্ন। টোকুগাওয়া শগুনতন্ত্রের পতনের কারণ, এটি সিলেবাসের প্রথম প্রশ্ন। তারপরে দেখো মেইজি পুনরুদ্ধার। এই মেইজি পুনরুদ্ধারটা কি? মেইজি কথার মানে হচ্ছে সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার। সম্রাটকে এখানে মেইজি বলা হচ্ছে। এই টোকুগাওয়া শগুনতন্ত্রের পতন ঘটছে, কিভাবে পতন ঘটছে? বিভিন্ন কারণের সমন্বিত রূপ হচ্ছে টোকুগাওয়া শগুনতন্ত্রের পতন। সেটা তোমরা পতন যদি পড়ো তাহলে বুঝতে পারবে। এবং এই পতনে জাপানের 4টি প্রধান গোষ্ঠী, জনগোষ্ঠী, যেমন সাতসুমা, চোসু, টোজা সহ আরো অনেকগুলি গোষ্ঠী, মোট এই ধরো 4টি গোষ্ঠী, এই গোষ্ঠী তারা সামরিক অভ্যুত্থানের মাধ্যমে এই শগুনতন্ত্রের পতন ঘটায়, শগুনকে আক্রমণ করে এবং শগুন পরাজিত হয়। এবং এই 4টি গোষ্ঠী কি করে, এই জাপানের ক্ষমতা সম্রাটের হাতে দেয়, তুলে দেয়, এবং সম্রাট আবার পুনরায় স্বমহিমায় ক্ষমতায় প্রতিষ্ঠিত হন। প্রায় 600 বছর আগে যে সম্রাট পুতুলে পরিণত হয়েছিল, সেই সম্রাট তার ক্ষমতা আবার ফিরে পাচ্ছেন, এবং সম্রাট সেই ক্ষমতা ফিরে পেয়ে নিজের মূর্তি ধারণ করছেন, স্বমহিমায় তিনি আবার সিংহাসনে বসছেন। এই ঘটনাটাকে বলা হয় মেইজি পুনরুদ্ধার। মেইজি পুনরুদ্ধার মানে সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার। সম্রাট তার ক্ষমতা ফিরে পেলেন আবার। হ্যাঁ, এর প্রকৃতিটা কি? সত্যি কি এই সম্রাট ক্ষমতা ফিরে পেয়েছিলেন? এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে। তা সেই পুনরুদ্ধারের যে চরিত্র বা তার প্রকৃতি, সেই প্রকৃতিটি কেমন বা তার তাৎপর্য কি? মানে এখানে প্রশ্ন হয় যে মেইজি পুনরুদ্ধার কি যথার্থই পুনরুদ্ধার ছিল, মানে এটি কি প্রকৃতই পুনরুদ্ধার? তা এটা নিয়ে হচ্ছে প্রশ্ন। এরপরে দেখো, যেহেতু মেইজি পুনরুদ্ধার হলো, সম্রাট তার ক্ষমতায় ফিরে পেলেন, ফলে এই যে প্রায় 600 বছরের শগুনতন্ত্রের পতন ঘটছে, ফলে এই 600 বছর ধরে একটা রাজনৈতিক কাঠামো একরকম ছিল, কিন্তু এখন সেই কাঠামোটাকে পরিবর্তন করতে হবে। সম্রাট ক্ষমতায় আসার ফলে সেই কাঠামোটা পরিবর্তন ঘটছে, নতুন একটা রাজনৈতিক কাঠামো কিন্তু জাপানে গড়ে উঠছে। তাই দেখো রাজনৈতিক ক্ষেত্রে একটা পুনর্গঠন হচ্ছে। হ্যাঁ, শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, কারা এই শাসন ব্যবস্থা পরিচালনা করবেন, সম্রাটের মন্ত্রীবর্গ কারা হবে, সম্রাটের যেসব কর্মচারী রয়েছেন বা দেশের প্রশাসন ব্যবস্থা কোন সিস্টেমের মধ্যে দিয়ে চলবে, শাসন ব্যবস্থা কিভাবে চলবে, বিচার ব্যবস্থা কিভাবে চলবে, রাজস্ব ব্যবস্থা কিভাবে পুনর্গঠিত হবে, ইত্যাদি বিষয় নিয়ে এই রাজনৈতিক ক্ষেত্রে একটা কিন্তু পুনর্গঠন হচ্ছে। এর পরের মডিউল দেখো সামরিক সংস্কার। তো জাপান নিজেকে শক্তিশালী করার জন্য তারা সামরিক সংস্কার করে। সামরিক সংস্কার বলতে এখানে জাপান পাশ্চাত্য যেসব দেশগুলো রয়েছে, যে আমেরিকা, ইংল্যান্ড, ফ্রান্স, এই সব দেশগুলোর অনুকরণ করে, এবং এই সব দেশের যে সামরিক বাহিনীতে যে সিস্টেম বা যে পদ্ধতি অবলম্বন করা হয় সেটাকে অনুকরণ করার চেষ্টা করে জাপান। মূল কথা হচ্ছে এটাই যে জাপান নিজেকে শক্তিশালী করার জন্য সামরিক ব্যবস্থাকে ঢেলে সাজায়, নতুন নতুন অস্ত্র কারখানা তৈরি করে, গোলা বারুদের কারখানা তৈরি করে, বড় বড় সামরিক ইঞ্জিনিয়ারকে বিদেশে পাঠানো হয় সামরিক প্রযুক্তিকে শিখে আসার জন্য। তো এক্ষেত্রে সামরিক সংস্কার হচ্ছে। এরপরে দেখো সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত সংস্কার। শুধুমাত্র সামরিক সংস্কার নয়, সামাজিক ক্ষেত্রে সংস্কার হচ্ছে, সাংস্কৃতিক ক্ষেত্রেও সংস্কার হচ্ছে, এবং শিক্ষাগত সংস্কার হচ্ছে। শিক্ষা ক্ষেত্রে সংস্কারটি হচ্ছে সব থেকে বেশি উল্লেখযোগ্য ছিল, কারণ জাপান পাশ্চাত্য দেশের যে শিক্ষা ব্যবস্থা, যেটাকে আমরা পাশ্চাত্য শিক্ষা বলি, সেই শিক্ষা ব্যবস্থাকে অনুকরণ করেছিলেন। বিদেশি সাহিত্য, বিদেশি ইতিহাস, ভূগোল, দর্শন, বিদেশি যে চিকিৎসা শাস্ত্র, জীববিদ্যা, ইঞ্জিনিয়ারিং বিদ্যা, এগুলো জাপান অনুকরণ করেছিল। এবং এইসব ইংরেজি ভাষায় বা লাতিন ভাষায় এইসব বইগুলো জাপানি ভাষায় অনুবাদের কাজ শুরু হয়, এবং অনেক মেধাবী ছাত্রকে বিদেশে পাঠানো হয় এই পাশ্চাত্য শিক্ষা অর্জন করার জন্য। এছাড়া বিদেশ থেকে অনেক অধ্যাপক, খ্যাতনামা অধ্যাপককে জাপানে আনা হয়, টোকিও বিশ্ববিদ্যালয়ে আনা হয়, শিক্ষাদানের ব্যবস্থা করা হয় তাদেরকে দিয়ে।
তাহলে শিক্ষা ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আসে, শিক্ষার উপরে পাশ্চাত্যের যে শিক্ষা তার একটা ব্যাপক প্রভাব পড়ে। এরপরে দেখো মেইজি সংবিধান, সেটি রচনা হচ্ছে 1889। সম্রাট ক্ষমতা ফিরে পাচ্ছেন 1868। তার প্রায় 20 বছর পর 1889 সালে একটি সংবিধান রচনা হচ্ছে, মেইজি সংবিধান, মানে সম্রাটের সংবিধান। এবং এই সংবিধানটা নিয়ে একটু বিষয় বলার আছে। এই সংবিধান রচনা করা হচ্ছে এইভাবে যে জাপানের যিনি সম্রাট তাকে নিয়মতান্ত্রিক সম্রাটে পরিণত করা হচ্ছে, তার ক্ষমতা নিয়মের মধ্যে বেঁধে রাখা হচ্ছে এবং দেশের ক্ষমতা বিভিন্ন কর্মচারীদের ভিতরে ভাগ করে দেওয়া হচ্ছে, বিভিন্ন আমলাদের ভিতরে ভাগ করে দেওয়া হচ্ছে, ইম্পেরিয়াল হাউস হোল্ড, হ্যাঁ, বা বিভিন্ন যেসব বড় বড় অফিসার আছেন সেই সব অফিসারদের মধ্যে কিন্তু এক একটা ক্ষমতা ডিপার্টমেন্টগুলোকে ভাগ করে দেওয়া হচ্ছে। এবং এই সংবিধান কারা রচনা করছে? অভিজাতরা রচনা করছে। অভিজাতরা বলতে এই যে 4টি গোষ্ঠীর কথা বলেছিলাম, এই গোষ্ঠীর যারা প্রধান প্রধান নেতা ছিলেন তারা এই সংবিধানটি কিন্তু রচনায় একটা প্রধান ভূমিকা নিচ্ছেন। এবং যারা সংবিধান রচনা করছেন তারা কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত কোনো প্রতিনিধি নয়। এবং সংবিধান রচনার পর সংবিধানের ক্ষমতা, মানে দেশের ক্ষমতা যাদের হাতে দেওয়া হচ্ছে তারাও কিন্তু জনগণের দ্বারা নির্বাচিত নন, জনগণের কাছে কোনো ব্যাপারে দায়বদ্ধ নন। ফলে এই সংবিধানটির যে গণতান্ত্রিক চরিত্র সেটা কিন্তু আর থাকছে না, গণতান্ত্রিক চরিত্রটি নষ্ট হচ্ছে। এবং এই সংবিধানকে বলা হয় অভিজাততান্ত্রিক সংবিধান, অলিগার্কি সংবিধান বলা হয়। তা এই সংবিধানটাও কিন্তু একটা বড় প্রশ্ন। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন আমি একটা যদি বলি যে শোগুনতন্ত্রের পতনের কারণ কি, পরেরটি মেইজি পুনরুদ্ধার কি যথার্থই পুনরুদ্ধার ছিল, এগুলো সব বড় বড় 20 নম্বরের প্রশ্ন। তারপরে দেখো যে মেইজি যুগের যে শিক্ষাগত সংস্কার এটি একটি বড় প্রশ্ন, এবং মেইজি সংবিধান এটি একটি বড় প্রশ্ন। এই 4টি কিন্তু এখানে মেন বড় 20 নম্বরের প্রশ্ন আছে এবং এখান থেকে প্রশ্ন অবশ্যই 2টি তোমরা কমন পাবে এই 4টি প্রশ্নের মধ্যে। শিক্ষাগত সংস্কার, মেইজি সংবিধান, টোকুগাওয়া শোগুনতন্ত্রের পতন এবং মেইজি পুনরুদ্ধারের প্রকৃতি। তো শোগুনতন্ত্রের পতনটা মনে হয় আগের বছর তোমাদের পরীক্ষা পড়ে গেছে। এবার তোমাদের এই 3টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই 3টির মধ্যে যে কোনো 2টি প্রশ্ন তোমরা কমন পাবে, মেইজি পুনরুদ্ধারের প্রকৃতি, মেইজি যুগের শিক্ষা সংস্কার এবং মেইজি সংবিধান। আবারও বলছি এই 3টি প্রশ্নের মধ্যে 2টি প্রশ্ন 20 নম্বরে তোমরা কমন পাবে। ঠিক আছে, তাহলে প্রথম ইউনিটটা সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা হলো জাপানের যে সামন্ততন্ত্র তার পতন ঘটে, সেখানে পুঁজিবাদের উত্থান ঘটছে এবং এই সময় জাপানের যে শোগুনতন্ত্র দীর্ঘদিন ধরে 600 বছর ধরে যে শোগুনরা রাজত্ব করছিল তাদের অবসান ঘটছে এবং সেই ক্ষমতা চলে যাচ্ছে মেইজি মানে সম্রাটের হাতে, সেই ক্ষমতা আবার ফিরে আসছে, সম্রাট আবার পুনরায় ক্ষমতায় ফিরে পাচ্ছেন। ফলে মেইজির পুনরুদ্ধার হচ্ছে, সম্রাটের ক্ষমতা পুনরুদ্ধার হচ্ছে। এর ফলে দেশের রাজনৈতিক ক্ষেত্রে পুনর্গঠন হচ্ছে, সামরিক ক্ষেত্রে পুনর্গঠন হচ্ছে, শিক্ষার ক্ষেত্রেও পুনর্গঠন বা সংস্কার হচ্ছে এবং শেষে দেখা যাচ্ছে একটি সংবিধান কিন্তু রচনা হচ্ছে। তো এগুলো নিয়েছিল ফার্স্ট ইউনিট। এখনো কি বলেছি যে 2টি ইউনিট রয়েছে, যেহেতু 3টি ইউনিট আছে টোটাল, তার মধ্যে প্রথম ইউনিটটি নিয়ে এই বললাম। ফার্স্ট ইউনিটে আমরা দেখলাম জাপানের সম্রাট তার ক্ষমতা তিনি ফিরে পেয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে যে সংস্কারগুলো করা হচ্ছে, সামরিক সংস্কার, শিক্ষা সংস্কার, এগুলোর ভিতর দিয়ে জাপান কিন্তু শক্তিশালী হয়ে ওঠে এবং পরবর্তীতে দেখা যায় যে জাপান এই শক্তির উপর ভিত্তি করে জাপান পরবর্তীকালে সাম্রাজ্যবাদী যে কার্যকলাপ সেটি শুরু করে এবং জাপানের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে যেমন চীন, মাঞ্চুরিয়া বা কোরিয়া, এই সব জায়গায় কিন্তু জাপান তার উপনিবেশ তৈরি করে, জাপান এই সব জায়গায় আক্রমণ করে। তাই দেখো সেগুলো নিয়েই কিন্তু এবার পরের ইউনিট 2 জাপানি সাম্রাজ্যবাদ। এক্ষেত্রে জাপান 3 জায়গায় জাপান তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালিয়েছিল, চীন, মাঞ্চুরিয়া এবং কোরিয়া। মাঞ্চুরিয়া চীনেরই একটি প্রদেশ ছিল, এখন জাপানের সাথে চীনের দ্বন্দ্ব বাঁধে এই মাঞ্চুরিয়াকে কেন্দ্র করে। তাই প্রথম এবং দ্বিতীয় চীন জাপান যুদ্ধ হয় এবং 2টি যুদ্ধেই চীন কিন্তু পরাজিত হয়। তখন জাপান চীনের উপরে 21 দফা দাবি, মানে 21টি দাবি চাপিয়ে দেয়। দেখো 21 দফা দাবি, এটি একটি টিকা প্রশ্ন এবার তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং প্রথম চীন জাপান যুদ্ধও কিন্তু ইম্পর্টেন্ট 20 নম্বরের জন্য। তা চীনের পর মাঞ্চুরিয়া, তা জাপান কেন মাঞ্চুরিয়া আক্রমণ করলো তারও পিছনে অনেকগুলো কারণ আছে। জাপানে প্রচুর পরিমাণে জনসংখ্যা বৃদ্ধি পায়, এই অতিরিক্ত জনসংখ্যার বাসস্থান এবং কর্মসংস্থানের জন্য জাপান এই সমৃদ্ধ চীনের প্রদেশ মাঞ্চুরিয়া এটি দখল করতে চেয়েছিল এবং দখলও করে। পরবর্তীতে কোরিয়াও কিন্তু জাপান দখল করে রাখে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন জাপান হেরে যায় তখন এই কোরিয়ার একটা অংশে আমেরিকা এবং আরেকটা অংশে সোভিয়েত ইউনিয়ন
দখল করে রাখে এবং সেখান থেকেই তৈরি হয় কোরিয়ার বিভাজন এবং কোরিয়া সংকট। তো যাই হোক, এক্ষেত্রে জাপান তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ চালাচ্ছে চীন, মাঞ্চুরিয়া এবং কোরিয়ায়, এবং একে কেন্দ্র করে এই জাপান মার্কিন সংঘর্ষ বাড়ছে। দেখো, প্রশান্ত মহাসাগরের এক পাড়ে আছে জাপান, আরেক পাড়ে আছে কিন্তু আমেরিকা, এবং প্রশান্ত মহাসাগরে বাণিজ্যিক আধিপত্যকে কেন্দ্র করে জাপানের সাথে আমেরিকার দ্বন্দ্ব বাঁধে। জাপান প্রচুর পরিমাণে তার সামরিক সাজসজ্জা বৃদ্ধি করে, বিশেষ করে নৌবাহিনীর শক্তি কিন্তু যথেষ্ট বৃদ্ধি করে। ফলে আমেরিকার সাথে জাপানের একটা দ্বন্দ্ব বাঁধে প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে। এই দ্বন্দ্বের অবসান ঘটানোর জন্য আমেরিকান প্রেসিডেন্ট হার্ডিং 1921 সালে একটি সম্মেলন করে ওয়াশিংটনে, রাজধানী ওয়াশিংটনে, সেটা ওয়াশিংটন সম্মেলন। এবং এই সম্মেলনের ভিতর দিয়ে জাপানের যে সামরিক অগ্রগতি বা তার যে সামরিক বাহিনীর যে নৌবাহিনীর যে পরিমাণ, সেই পরিমাণটাকে একটা জায়গায় নিয়মে বেঁধে রাখা হয়। যদিও সেই নিয়ম কিন্তু পরবর্তীকালে জাপান লঙ্ঘন করে এবং তার সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে। তা প্রথমেই মানে সেকেন্ড এই ইউনিটে আমরা দেখতে পাচ্ছি জাপানি সাম্রাজ্যবাদ, যেখানে চীন, মাঞ্চুরিয়া এবং কোরিয়ায় জাপান তার আগ্রাসী কার্যকলাপ চালিয়ে থাকে। এবং পরেরটা দেখো, ইউনিট 3 এবং শেষ ইউনিটেরই, এই ইউনিটে রয়েছে গণতন্ত্র, সামরিকবাদ, ফ্যাসিবাদ। তা জাপানের রাজা তার ক্ষমতায় ফিরে পাওয়ার পর জাপানে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের উত্থান ঘটে। হ্যাঁ, বণিক শ্রেণী, জাইবাৎসু যেটা, সেই বণিক শ্রেণীর উত্থান ঘটে এবং এই বণিক শ্রেণী জাপানের অর্থনীতিতে একটা বিরাট ভূমিকা নেয়। জাপান দ্রুত উন্নতি করার জন্য বিভিন্ন বণিক পরিবারকে জাপানের বড় বড় অর্থনীতির সেক্টরগুলো তাদের হাতে তুলে দেয়, এবং এইভাবে জাপানে কিন্তু খুব ক্ষমতাশালী কিছু বণিক গোষ্ঠী জাইবাৎসু শ্রেণীর উত্থান ঘটে। এবং এই জাইবাৎসু শ্রেণীর বড় বড় বণিক কোম্পানি আজকের দিনে পৃথিবীর বিভিন্ন জায়গায় কিন্তু বড় বড় কোম্পানি খুলে বসে আছে। তা যাই হোক, এখানে তারপরে জাপানে আস্তে আস্তে জাপানের রাজা যেহেতু নিয়মে বাঁধা, তাই জাপানের ক্ষমতা আস্তে আস্তে জাপানের যে সামরিক নেতা তাদের হাতে চলে যায়, এবং জাপানের সামরিক নেতারা প্রশাসনের বিভিন্ন ব্যাপারে হস্তক্ষেপ করতে থাকে। এবং জাপানের যে প্রধানমন্ত্রী যিনি হন পার্লামেন্টারি সিস্টেমের ভিতর দিয়ে, রাজার মতো বসে আছে বা সম্রাটের মতো, কিন্তু প্রধানমন্ত্রী একজন হচ্ছেন গণতান্ত্রিক ব্যবস্থার ভিতর দিয়ে, এবং সেই প্রধানমন্ত্রী নিজ হতেন এই সামরিক বাহিনী থেকে কেউ প্রধানমন্ত্রী হতেন। ফলে তার চিন্তা ভাবনাও থাকতো সামরিক বা আগ্রাসীমূলক একটা চিন্তা ভাবনা থাকতো। এইভাবে জাপানে কিন্তু সমরবাদ মাথা চাড়া দিয়ে ওঠে। দেশের সমস্ত ক্ষমতা এই সামরিক নেতারা কুক্ষিগত করে নেয়, এবং তরুণ অফিসারেরা তখন জাপানের সাম্রাজ্যবাদী কার্যকলাপ করার জন্য তারা তৎপর হয়, এবং এই বিভিন্ন জায়গায় চীন, মাঞ্চুরিয়া, কোরিয়া সহ বিভিন্ন জায়গায় তারা কিন্তু এই সাম্রাজ্যবাদী কার্যকলাপ শুরু করে। তা জাপানের এই সমরবাদের উত্থানের কারণটা কি, এটাও একটা কিন্তু তোমাদের বড় প্রশ্ন 20 নম্বরে। জাপান ফ্যাসিবাদের আদর্শে আদর্শিত হয়। ফ্যাসিবাদটা কি? ইতালির যে ফ্যাসিবাদ, মুসোলিনির ফ্যাসিবাদ, যে ফ্যাসিবাদের রাষ্ট্রই হচ্ছে শেষ কথা, বা রাষ্ট্র প্রধান হচ্ছে তার কথাই শেষ কথা, এখানে কোনো বিরোধী দল থাকবে না, রাষ্ট্রের জন্য সবাই প্রাণ বিসর্জন দেবে, এমন একটা আদর্শ হচ্ছে এই ফ্যাসিবাদ, যেখানে গণতন্ত্রের কোনো জায়গা নেই, এক নায়কতন্ত্রের একটা আদর্শ হচ্ছে এই ফ্যাসিবাদ। জাপান এই সামরিকবাদের উত্থানের সময় তারা এই ফ্যাসিবাদের দ্বারা প্রভাবিত হয়, এবং ইতালির সাথে এবং ওদিকে জার্মানির যে হিটলার এবং ইতালির মুসোলিনির সাথেও কিন্তু তারা চুক্তিবদ্ধ হয়, অ্যান্টি কমিন্টার্ন চুক্তি করে একটা জোট তৈরি করে। সেই জোটটি হচ্ছে ফ্যাসিবাদী জোট। এবং এই ইউনিটটায় 3 নম্বর ইউনিটের মধ্যে আবার অনেকগুলো সাব মডিউল আছে, দেখে নাও। জনগণের অধিকার আন্দোলন, এই গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাপানে কিছু আন্দোলন হয়, জনগণের জনপ্রিয় কিছু আন্দোলন হয়, যার ভিতর দিয়ে জাপানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়। তারপরে দেখো সামরিকবাদের উত্থান, প্রকৃতি ও তাৎপর্য। রাজার ক্ষমতা যেহেতু নিয়ন্ত্রিত, তাই দেশের সামরিক প্রধান বা নেতারা, সামরিক যারা অফিসার, তারা দেশের প্রশাসনিক ব্যাপারে হস্তক্ষেপ করতে থাকে। এইভাবে দেশের সমস্ত প্রশাসনিক ক্ষমতা একটা সময় জাপানের সামরিক নেতাদের হাতে চলে যায়। ফলে সামরিকবাদের উত্থান হয়। তার প্রকৃতিটা কেমন বা তার গুরুত্বটা কি? এরপরে দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হচ্ছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার বিরুদ্ধে জাপান যুদ্ধ করে। আমেরিকা বলতে ইংল্যান্ড, ফ্রান্স এবং রাশিয়ার যে জোট মিত্র শক্তি, তার বিরুদ্ধে জাপান জার্মানি এবং ইতালির হয়ে যুদ্ধে নামে। এবং জাপান এই সময় কি করে, হাওয়াই দ্বীপপুঞ্জে আমেরিকার একটি নৌ ঘাঁটি ছিল পার্ল হারবার, সেখানে অতর্কিতে আক্রমণ করে সেই নৌঘাঁটিটি ধ্বংস করে দেয়। এই ঘটনার
প্রতিশোধ নেওয়ার জন্য আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করে এবং 2 বছর পর ওই 8ই ডিসেম্বরের তারিখে, যেদিন হাওয়াই দ্বীপপুঞ্জে বোমাবর্ষণ করেছিল জাপান, ঠিক সেই 2 বছর পর 8ই ডিসেম্বর 1943-এ আমেরিকা হিরোশিমা এবং নাগাসাকিতে, জাপানের এই দুটি শহরে কিন্তু পারমাণবিক বোমা নিক্ষেপ করে সেই ঘটনার প্রতিশোধ নেয় এবং জাপান আত্মসমর্পণ করে এই পারমাণবিক বোমা নিক্ষেপের ফলে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান একেবারে ঠান্ডা হয়ে যায়, শান্ত হয়ে যায় বলা যায়, আত্মসমর্পণ করে। জাপানের যে সামরিকবাদ 1930 সাল নাগাদ যার উত্থান হয়েছিল, সেটি 20 বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945-এর পর জাপান কিন্তু একেবারে স্তব্ধ হয়ে যায় এবং সেখানে আমেরিকার দখলদারি বেড়ে যায়। জাপানের বিভিন্ন বাণিজ্যিক ক্ষেত্রে, সামরিক ক্ষেত্রে কিন্তু আমেরিকা গিয়ে সেখানে কর্তৃত্ব ফলায় এবং আমেরিকার দখলদারি এখানে মাথাচাড়া দিয়ে ওঠে। এবং যুদ্ধ পরবর্তী যেসব পরিবর্তনগুলো জাপানে আসে, যে পরিবর্তন যেভাবে স্থির হয় সেই অবস্থায় কিন্তু জাপানে এখনো চলছে। তার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানে অনেক কিছু পরিবর্তন হয়, যেমন সেই শগুনতন্ত্রের পতনের পর জাপানের সম্রাট যখন ক্ষমতা ফিরে পান, তখন রাজনৈতিক কাঠামোতে যেমন পরিবর্তন করতে হয়েছিল 1886 পর, তারপর 1945 পর্যন্ত একইভাবে চলে। এর ভিতরে সামরিকবাদ মাথাচাড়া দিয়ে ওঠে। জাপান প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশগ্রহণ করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে এসে পরাজিত হয়। পরাজিত হওয়ার পর জাপানের টোটাল সিস্টেমটা কিন্তু আবার নতুন করে ঢেলে সাজানো হয়, যাকে বলা হচ্ছে যুদ্ধ পরবর্তী পরিবর্তন। তা এই ছিল তোমাদের জাপানের অল ওভার সিলেবাস। ফার্স্ট মডিউলে আমরা দেখেছি জাপানের সম্রাট ক্ষমতায় ফিরে পাচ্ছেন, শগুনতন্ত্রের পতন ঘটছে, জাপান সামরিক সংস্কার করছে, শিক্ষা সংস্কার করছে এবং জাপানের আভ্যন্তরীণ বা রাজনৈতিক কাঠামোতে একটা পরিবর্তন আসছে। 2 নম্বর ইউনিটে আমরা দেখছি জাপানের সাম্রাজ্যবাদ। জাপান চীন, মাঞ্চুরিয়া, কোরিয়া এইসব জায়গায় সে দখলদারি হয়ে উঠছে বা দখল করছে এবং পাশাপাশি প্রথম দ্বিতীয় চীন জাপান হচ্ছে, আমেরিকার সাথে তার দ্বন্দ্ব বাড়ছে। 1902 সালে ইংল্যান্ডের সাথে একটি ইঙ্গো জাপান চুক্তি সে সম্পন্ন করছে, এটা জাপানের একটা কূটনৈতিক জয়। ওয়াশিংটন সম্মেলন হচ্ছে। এরপরে দেখতে পাচ্ছি যে 3 নম্বর মডিউলে আছে জাপানের যে গণতন্ত্র কিভাবে প্রতিষ্ঠিত হচ্ছে জনগণের অধিকার আন্দোলনের ভিতর দিয়ে। তারপরে দেশের ক্ষমতা আস্তে আস্তে ধীরে ধীরে সামরিক নেতাদের হাতে চলে যাচ্ছে। সামরিকবাদ 1930-এর পর সামরিকবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। ফ্যাসিবাদের প্রতি তারা আদর্শিত হয়ে ফ্যাসিবাদের দিকে তারা ঝুঁকছে, এক নায়কতন্ত্রের দিকে ঝুঁকছে এবং এই সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ আসছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার সাথে সেই দ্বন্দ্বে জড়িয়ে পড়ছে পার্ল হারবার ঘটনাকে কেন্দ্র করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা জাপানের উপর পারমাণবিক বোমা নিক্ষেপ করার ফলে জাপান আত্মসমর্পণ করছে এবং আত্মসমর্পণের পর জাপান পরাজিত হওয়ার পর জাপানের সমস্ত কিছু রাজনৈতিক কাঠামো, প্রশাসনিক কাঠামো সব কিছু কিন্তু আবার নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। এই ছিল অল ওভার এর সিলেবাস। এই সিলেবাসের উপরে যেসব প্রশ্নগুলো তোমাদের এবার ইম্পর্টেন্ট এই পেপারে, ডিএসসি B3 পেপারে, এই সাজেশনও কিন্তু আমি চ্যানেলে আপলোড করেছি, তোমরা সাজেশনটাও দেখে নেবে, তাহলে বুঝতে পারবে কোন কোন মডিউল থেকে কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট আছে। সেই সাজেশনের লিঙ্কটাও আমি ভিডিওর লিঙ্কটিও এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এখানে 3টি বই আছে, যে কোনো একটি বই কিন্তু তোমরা দেখতে পারো, প্রত্যেকটা বই কিন্তু খুবই ভালো। প্রথম বই জাপানের রূপান্তরের ইতিহাস, 1600 থেকে 1945, মানে সেই শগুন যুগ থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত। এটি লিখেছেন অমিত ভট্টাচার্য, খুব ভালো বই। 2 নম্বরে যে বইটা আছে দেখো, জাপানের ইতিহাস, হরপ্রসাদ চট্টোপাধ্যায়। আমি এই বইটা পড়ি বা আমার কাছে এই বইটা আছে, খুব ভালো বই এটা। এই 2 নম্বরে তোমরা এই বইটা কিন্তু দেখতে পারো, মানে কলেজ থেকে তোমরা কলেজ লাইব্রেরি থেকে তুলে বইটা পড়তে পারো। এরপরে দেখো 3 নম্বর যে বইটি আছে, আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস। আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস মানে চীন ও জাপানের ইতিহাস, মানে চীন আর জাপান। তোমরা 5th সেমে যে চীন পড়েছিলে সেটিও কিন্তু এর ভিতরেই আছে এবং জাপানেরও ইতিহাস এখানে আছে। এটা সিদ্ধার্থ গুহ রায়, এটিও কিন্তু খুবই বিখ্যাত একটি বই। তো এখানে 3টি বই আছে, যে কোনো একটা বই তোমরা কলেজ থেকে তুলে বা তোমরা কিনে বইটা পড়তে পারো। এই যে সিলেবাস নিয়ে আলোচনা করলাম, এই সিলেবাসটি নিয়ে এবার আমরা অন স্ক্রিনে একটু দেখে নেব পয়েন্ট ধরে ধরে। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ হিস্ট্রি অনার্স 6 সেমিস্টার ডিএসসি B3। এখানে পেপারটির নাম আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস 2, মানে তোমরা 5th সেমিস্টারে 1 পড়েছিলে চীন, এখানে 2 মানে এখানে জাপানের ইতিহাস 1868 থেকে 1945। সিলেবাস ডিসকাস, দেখো এখানে 3টি ইউনিট আছে। প্রথম ইউনিটে কি বলা হচ্ছে, সামন্তবাদ থেকে পুঁজিবাদের উত্তরণ।
এখানে ক খ গ ঘ করে এর মডিউলগুলো দেওয়া আছে। টোকুগাওয়া শগুনতন্ত্রের সংকট, এটা ক। খ আছে মেইজি পুনরুদ্ধারের প্রকৃতি এবং তাৎপর্য। গ আছে রাজনৈতিক পুনর্গঠন। ঘ সামরিক সংস্কার। উমা সামাজিক সাংস্কৃতিক ও শিক্ষাগত সংস্কার। চ মেইজি যুগে আর্থিক সংস্কার এবং শিক্ষাগত উন্নয়ন। এবং শেষ ছ আছে মেইজি সংবিধান। 1889 খ্রিস্টাব্দে এই সংবিধানটি রচিত হয়, 1947 পর্যন্ত চলে। তো এটি নিয়ে এই সব কিছু নিয়েই কিন্তু প্রথম ইউনিট, সামন্তবাদ থেকে পুঁজিবাদে উত্তরণ। এরপরে দেখো 2 নম্বর ইউনিট যেটা আছে জাপানি সাম্রাজ্যবাদ। সেখানে বলা হচ্ছে ক চীন, চীনের সাথে 21 দফা দাবি বা দ্বিতীয় চীন জাপান যুদ্ধ, প্রথম চীন জাপান যুদ্ধ। মাঞ্চুরিয়া মানে মাঞ্চুরিয়া আক্রমণ জাপানের। কোরিয়া মানে কোরিয়া আক্রমণ বা কোরিয়া সংকট। এরপরে দেখো এই সময় জাপান মার্কিন সংঘর্ষ হচ্ছে, ওয়াশিংটন সম্মেলনও কিন্তু হচ্ছে। এবং শেষ ইউনিট গণতন্ত্র এবং সামরিকবাদ বা ফ্যাসিবাদ। এখানে ক খ গ উমা 4টি এখানে মডিউল আছে। ক দেখো জনগণের অধিকার আন্দোলন। খ আছে সামরিকবাদের উত্থান প্রকৃতি এবং তাৎপর্য। ঘ আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ, আমেরিকান দখলদারিত্ব। আর উমা আছে যুদ্ধ পরবর্তী পরিবর্তন। দেখো তোমাদের যে সিলেবাসটি ইংরেজি ভার্সানে দেওয়া আছে ক্যালকাটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে, তার বাংলা ভার্সান কিন্তু এটা, তার বাংলা করলে এটাই দাঁড়ায়। এরপরে তোমাদের যে গ্রন্থের কথা বললাম, 3টি গ্রন্থ এখানে আমি বলছি, আবার বই থেকে একটু দেখে নাও। জাপানের রূপান্তরের ইতিহাস 1600 থেকে 1945 অমিত ভট্টাচার্য। 2 জাপানের ইতিহাস হরপ্রসাদ চট্টোপাধ্যায়। 3 আধুনিক পূর্ব এশিয়ার ইতিহাস চীন জাপানের ইতিহাস সিদ্ধার্থ গৌড়ায়। তো এই ছিল তোমাদের ডিএসসি B3 জাপানের ইতিহাসের এই পেপারটির সিলেবাস। তোমাদের বাকি যে সিলেবাস রয়েছে বাকি পেপারগুলোর CC 13 এবং 14, তার সিলেবাস, সাজেশন এবং শর্ট কোশ্চেন, তার লিঙ্ক আমি তার ভিডিও দিয়েছি এবং তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, তোমরা অবশ্যই সেগুলো দেখে নেবে। এছাড়া তোমাদের যে এখনও ডিএসসির আরেকটি পেপার আছে বাংলাদেশের ইতিহাস, তারও সিলেবাস নিয়ে আমি খুব দ্রুত আরেকটি ভিডিও করব। তাই অবশ্যই তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, যাতে এই ধরনের ভিডিও দিলেই তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো।